খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই চোখ কপালে পুলিশের, ভিতরে ঠাসাঠাসি করে ওগুলো কি হাড়হিম কাণ্ড হুগলিতে। অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে, হানা দিয়ে কি মিলল, তড়িঘড়ি নিয়ে গেলেন পুলিশ অফিসাররা, তুমুল জল্পনা। কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায়, প্রতি মাসে মিলবে 15,000 টাকা, কারা আবেদন করতে পারবেন। সরকারি কর্মীদের ছুটি কমালো নবান্ন, নয়া হলিডে লিস্টে কোন কোন ছুটি বাতিল হলো। জুনের শুরুতেই মিটবে নিয়োগ জট, জল্পনা বাড়িয়ে বড় বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বিরাট খবর, বাংলার মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকেই একেবারে বাদ মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায়। আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ভুল ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভাণ্ডারে। হোল্ডিং সেন্টার তৈরির 24 ঘন্টার মধ্যেই একে একে ধরে ঢোকানো শুরু হলো অনুপ্রবেশকারীদের। পুলিশকে গুলি করা ডনকে অন্তর্বাসে পড়িয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য। লাঠি বন্দুক ছেড়ে এবার ট্র্যাকস্যুটে পুলিশ, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া নির্দেশে শুরু মেদ ছড়ানোর মেগা মিশন। 27 না 28 মে ঈদের ছুটি কবে, ধনদের অবকাশই নেই, পরিষ্কার জেনে নিন ঈদের সরকারি ছুটি কবে। তিশা শর্মার অস্বাভাবিক মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টে। টিএমসি শুভেন্দুর কথা ভেবে পদত্যাগ ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলরদের। মুর্শিদাবাদের পর মালদহ, ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে বন্দি 9 বাংলাদেশি অনুপ্রবেশকারী। 100 দিনের মধ্যে নতুন জমি ও শিল্পনীতি আনছে রাজ্য, বণিক সভার মঞ্চে বড় ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। ডাবল ইঞ্জিনের বাংলায় চালু 100 দিনের কাজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল পুলিশ, ঠিক কী কারণ, বাড়ছে জল্পনা। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা, মমতার নামে মামলা দায়ের আইনজীবীর। আমি মোদির বড় ফ্যান, ট্রাম্প 50% শুল্কের পথেই এলো 100% ভরসার সংকেত। নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন। 10 দিনে চতুর্থবার জ্বালানির মূল্য বৃদ্ধি, কিস্তিতে পকেট কাটা হচ্ছে, মোদী সরকারকে তোপ রাহুলের। সরকারি স্কুলের পোশাকের মান নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বস্ত্র ও অর্থ দপ্তরের কাছে রিপোর্ট তলব। রেশন কার্ড থাকলে কি এবার সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার, জানুন আসল সত্যি। 1 জুন থেকে 3,000 টাকা করে বেকার ভাতা, আবার নতুন করে করতে হবে আবেদন, জানালো রাজ্য সরকার। 100 দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল, ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শ্রমিকের। বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল জেলা সম্পাদক দুলাল দে। অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা বোঝালেন অগ্নিমিত্রা। ফলতায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, সংখ্যালঘু ভোট কি ফিরছে বাম শিবিরে। তোলাবাজির খেসারত, সল্টলেকে তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে গণধোলাই অতিষ্ঠ ব্যবসায়ীদের। সরকারি কর্মীদের ডিএ জট কাটাতে ঐতিহাসিক পদক্ষেপ, 30 মে নবান্নে 4টি সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্তে দালাল সহ 3 বাংলাদেশি গ্রেপ্তার। ভারতের সমস্যার কি সমাধান, ক্রুড অয়েলের দামে বড় পতন, এবার এলপিজির ঘাটতির আশঙ্কাও কমবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রোগীদের জরুরি পরিষেবার সুবিধার্থে এলাকার বাসিন্দাদের জন্য নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, কিন্তু সেই জীবনদায়ী অ্যাম্বুলেন্সই কিনা ব্যবহার করা হলো ছাগল চুরির কাজে। শনিবার ভোর রাতে হুগলির দাঁতপুর থানা এলাকার এই নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রফল।
বিধায়ক কোটার অ্যাম্বুলেন্স ব্যবহার করে এমন অভিনব চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে দাঁতপুর থানার অন্তর্গত সারখোলা গ্রামে সুশান্ত গড়াই নামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে কয়েকটি ছাগল চুরি হয়। এরপর অন্ধকারে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে চুরি করা ছাগলগুলি লোড করে পালাচ্ছিল 3 অভিযুক্ত। ঠিক সেই সময়ে দাঁতপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এলাকায় নৈশকালীন তল্লাশি অভিযান চালাচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ কর্মীরা ওই দ্রুতগামী অ্যাম্বুলেন্সটিকে আটকায়, কিন্তু গাড়ির দরজা খুলতেই চোখ কপালে ওঠে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। দেখা যায় ভেতরে কোনো রোগী বা চিকিৎসার সরঞ্জাম নেই, তার বদলে রয়েছে 2টি জ্যান্ত ছাগল। ছাগলগুলির বিষয়ে চালক সহ বাকিরা কোনো সদুত্তর দিতে না পারায় পুলিশ অ্যাম্বুলেন্স সহ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে পেরিয়ে বিকেল গড়াচ্ছে, আচমকা জোর চর্চা রাজ্য রাজনীতিতে। আচমকা কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে হানা পুলিশের? প্রশ্ন উঠছিল। এর সঙ্গে কি যোগ রয়েছে পুরসভার পাঠানো নোটিশের? তবে কিছুক্ষণেই স্পষ্ট হয় বিষয়টি। সিভিল এবং সাদা উর্দি পরা পুলিশের অভিষেকের বাড়িতে ঢুকে কিছুক্ষণে বেরিয়ে যান। জানা গিয়েছে, বিশেষ একটি ডিভাইস সংক্রান্ত বিষয়ে পুলিশ গিয়েছিল অভিষেকের বাড়ি। সেখান থেকে একটি মনিটর বের করে নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তেমনটাই। এই প্রসঙ্গে উল্লেখ, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেই অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তার বাড়ির সামনে থেকে যেমন গার্ডরেল প্রত্যাহার করা হয়, বের করে নেওয়া হয় বাড়ির ভেতরের স্ক্যানারও। প্রত্যাহার করে নেওয়া হয় জেড প্লাস নিরাপত্তা। তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে নেওয়া হয় নিরাপত্তাও। গত কয়েকদিন ধরে অভিষেক ব্যানার্জিকে পরপর নোটিশ পাঠানো নিয়েও তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। নোটিশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। এর আগেই জানা গিয়েছিল, কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের 2টি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। কলকাতা পৌরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট 2 বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। পাশাপাশি ওই বাড়িগুলির সমস্ত নির্মাণ কাজ কলকাতা পৌরসভার অনুমোদন নিয়ে হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে মোটা টাকা হাতে পাবেন আবেদনকারীরা। কোথায় আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা, জেনে নিন চটপট। কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায়। বিশ্বকর্মা যোজনায় মিলবে দারুণ সুবিধা। এই গুরুত্বপূর্ণ প্রকল্পে মোটা টাকা হাতে পাবেন আবেদনকারীরা। কোথায় আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা, জেনে নিন চটপট। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হওয়ার জল্পনা জোরদার হয়েছে। তার মধ্যেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই এই প্রকল্প কার্যকর হতে পারে। ফলে রাজ্যের হাজার হাজার কারিগর, ক্ষুদ্র শিল্পী এবং ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষ সরাসরি উপকৃত হতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী প্রকল্পের সুবিধাভোগীরা প্রথমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ভাতাও দেওয়া হতে পারে। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য বিশেষ আর্থিক অনুদানও দেওয়া হয়। আগের সরকারের হলিডে লিস্টে কাটছাঁট, কমানো হলো রাজ্য সরকারি কর্মীদের ছুটি। এবার থেকে এই ছুটিগুলি আর পাবেন না সরকারি কর্মীরা, এমনই ঘোষণা করেছে রাজ্যের নয়া বিজেপি সরকার। দেখে নিন নতুন হলিডে লিস্ট। কোন কোন ছুটি বাতিল হলো রাজ্য সরকারি কর্মীদের। মে মাস প্রায় শেষের পথে, হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে এবার খারাপ খবর সরকারি কর্মীদের জন্য। ছুটির তালিকায় কাটছাঁট করল নয়া রাজ্য সরকার। বিজেপি সরকার নবান্নের তরফে পূর্ব প্রকাশিত ছুটির তালিকায় বরাদ্দ ছুটির সংখ্যা কমালে বলে সূত্রের খবর। হলিডে লিস্টের আগের ঘোষণাতেই সংশোধন আনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে, ঈদ উজ জোহা বা বকরিদ উপলক্ষে আগামী 28শে মে সরকারি ছুটি থাকবে পশ্চিমবঙ্গে। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে ঈদ উজ জোহা উপলক্ষে 28শে মে ছুটি দিয়েছে নবান্ন। 28শে মে বকরিদ উপলক্ষে সরকারি ছুটি থাকছে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে নিয়োগ না পেয়ে ক্ষোভ ও হতাশায় ভুগছিলেন চাকরি প্রার্থীরা। প্যানেলের নাম থাকা সত্ত্বেও কেন নিয়োগ থমকে রয়েছে তা নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে সরাসরি নিজেদের অভিযোগ ও ক্ষোভ উগরে দেন বঞ্চিত চাকরি প্রার্থীরা।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত জট কাটার আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি। জুনের প্রথমার্ধেই মিলতে পারে সমাধান। চাকরি প্রার্থীদের অভিযোগের জবাবে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানান, নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা গঠিত হয়ে যাবে। সরকার গঠনের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরেই রাজ্যের সমস্ত থমকে থাকা বা পেন্ডিং নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে। নতুন সরকার অত্যন্ত সহানুভূতির সঙ্গে এবং দায়িত্ব নিয়ে এই জটিলতা দূর করতে পদক্ষেপ করবে বলে তিনি চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেন। নেপথ্য, কারণ ও ভবিষ্যৎ প্রভাব রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পট পরিবর্তনের এই অন্তর্বর্তীকালীন সময়ে স্বাভাবিকভাবেই বহু সরকারি ফাইল এবং নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে থমকে রয়েছে। ফলে চাকরি প্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপি সভাপতির এই আগাম আশ্বাস যেমন আন্দোলনকারীদের কিছুটা স্বস্তি দেবে, তেমনই হবু মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর ওপর বড় ধরনের প্রশাসনিক দায়িত্ব প্রত্যাশার চাপ তৈরি করবে। শ্রমিক ভট্টাচার্য চাকরি প্রার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নিজেই এই সমস্যার স্থায়ী সমাধান করবেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই দীর্ঘমেয়াদী নিয়োগ জট কাটে কিনা এখন সেটাই দেখার। একেবারে স্পষ্ট, একেবারে সুনির্দিষ্ট বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাংলার মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকেই বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। শিল্পের জন্য অবদানে বাংলার মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকে একেবারেই বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিন চেম্বার অফ কমার্সের তরফে বাংলায় কাটমানি ও সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই ধন্যবাদ জ্ঞাপন বার্তাতেই সুস্পষ্ট ও সুনির্দিষ্ট একথা বলা হয় যে জমি নীতি নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে বললেও তিনি শোনেননি। বিভিন্ন স্কিমের জন্য সরকার টাকা দিত, কিন্তু শিল্পের জন্য কোনো কিছুই ছিল না। কেন বাংলায় শিল্প আসবে? চেম্বারের তরফে বার্তায় লেখা, 10 বছর আগে ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির সৌজন্যময় উপস্থিতিতে আমাদের প্রতিষ্ঠান ভারত চেম্বার্স এর উদ্বোধন হয়েছিল। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের যেসব মুখ্যমন্ত্রী ভদ্রলোক নামে পরিচিত ছিলেন তাদের মধ্যে ডক্টর বিধানচন্দ্র রায়, শ্রী পিসি সেন, শ্রী অজয় কুমার মুখার্জি, শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, শ্রী জ্যোতি বসু এবং শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকলেই ব্যক্তিগতভাবে আমাদের চেম্বারের বিভিন্ন স্মরণীয় অনুষ্ঠানে আশীর্বাদ করেছেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদিও আমার পূর্বসূরিয়া তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমাদের চেম্বারের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। যদিও মহামারী ও ঘূর্ণিঝড়জনিত সংযোগের দুর্যোগের সময় আমরা রাজ্য সরকারকে আন্তরিকভাবে সমর্থন করেছি। আমরা সবসময় রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। অথচ একই সঙ্গে শিল্পোন্নয়ন ও বৃদ্ধির জন্য নীতিগত সহায়তার ক্ষেত্রে নিজেদের অসহায় অবস্থায় পেয়েছি। এই বার্তাতেই দেখা যায় শিল্পের জন্য অবদানে বাংলার মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকে বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। জুন থেকেই চালু হয়ে যাবে রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। তবে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা যাচাই করার নির্দেশ জেলা শাসকদের দিয়েছে সরকার। 25শে মে তালিকা তলব করা হয়েছে। এতে অনেকের নাম বাদ পড়বে বলে খবর। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কাদের নাম বাদ? সরকারি গাইডলাইন বলছে, লক্ষ্মীর ভাণ্ডারে এমন অনেক নাম রয়েছে যেগুলি মৃত, অনুপস্থিত ভোটার। এই অ্যাকাউন্টগুলিতে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। কাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? কারা পাবেন না টাকা? জানা যাচ্ছে, ভারতের নাগরিক নয় অনুপ্রবেশকারী এমন কারোর কাছে সরকারি অনুদানে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে বেতন বা পেনশন সহ স্থায়ী সরকারি চাকরি, যে কোনো সরকারি উদ্যোগ, পুরসভা, পঞ্চায়েত, লোকাল বডি, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষক বা অশিক্ষিতদের বাদ দেওয়া হবে তালিকা থেকে। কড়া যাচাই প্রক্রিয়া। যারা আয়কর দেন তারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার। নতুন করে যারা আবেদন জানাবেন প্রথমে বিডিও ও এসডিও যাচাই করবেন। এরপর রিপোর্ট দেওয়া হবে জেলা শাসকের কাছে। এসআইআর চলাকালীন যাদের নাম ডিলিটেড, স্থানান্তরিত এবং অ্যাবসেন্স হিসেবে বাদ গিয়েছে তারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। 25 থেকে 60 বছর বয়সীরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যারা সিএতে জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। শুরু হলো 3D ফর্মুলা, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট।
নবান্নের নির্দেশিকার পরই জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী, লালগোলার পদ্মা ভবনে তৈরি এবং হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এই 3 জনকে। পদ্মা ভবনে আসলে এলাকার মৎস্য ব্যবসায়ীদের থাকা খাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এই ভবনের এক তলায় মৎস্যজীবীরা থাকেন, দ্বিতীয় তলাটি একটি ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে। 3 তলা হোল্ডিং সেন্টার হিসাবে ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে বলে সূত্রের খবর। ভবনের বাইরে থেকে দেখা যায় 3 তলার ঘরে আলো পাখা সবই জ্বলছে। TV9 বাংলার প্রতিনিধি যখন ভবনের বাইরে, তখনই একজন অনুপ্রবেশকারীদের খাবার দিতে ঢুকছিলেন ওই ভবনে। তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, এখানে ওই যাদের বাড়ি বাংলাদেশে তাদের রাখা হয়েছে। আমাকে বিডিও অফিস থেকে বলা হয়েছে দুবেলা খাবার দিতে। তিনি হোম সার্ভিস চালান, তবে ঠিক কতদিন খাবার দিতে হবে সে ব্যাপারে তাকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আপাতত 3 জনেরই খাবার তিনি দিচ্ছেন বলে জানান। তার সঙ্গে আরও 2 জন রয়েছে। হোল্ডিং সেন্টারের বাইরে তালা বন্ধ করা হয়েছে। বাইরে প্রহরারত সিভিক ভলান্টিয়ার। রবিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। এই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের আটক করে 30 দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহের ধৃতেরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন বা বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তাদের বিএসএফের হাতে হস্তান্তর করা হবে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দুর ঘোষণার পর রাজ্য সরকারের তরফেও নির্দেশিকা জারি করে দেওয়া হলো। 2025 সালের 2 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি 8 পাতার নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথাও বলা হয়েছিল। যারা মূলত সিএ এর আওতায় নেই তারাই অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়েছেন। মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমেও একই ছবি ধরা পড়ল। সেখানেও কিষাণ মান্ডিতে হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর দুষ্কৃতীদের অবস্থা টাইট হয়ে গিয়েছে। ক্ষমতায় এসেই বলা হয়েছিল ভয় আউট ভরসা ইন। এই স্লোগান এবার বাস্তবায়িত হতে দেখা গেল। হাওড়ার তথাকথিত ডন আকাশ সিংকে শুধু অন্তর্বাস পরিয়ে হাওড়ার রাজপথে ঘোরানো হলো। একদা যার দাপটে হাওড়ায় মানুষ তটস্থ ছিল, আজ সোমবার তারই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2021 সালে পুলিশের ওপর গুলি চালানো থেকে শুরু করে একাধিক বোমাবাজির অভিযোগে অভিযুক্ত হাওড়ার তথাকথিত ডন আকাশ সিংকে অন্তর্বাস পরিয়ে রাস্তায় প্যারেড করালো পুলিশ। এদিকে এই ঘটনায় হাওড়ার বিভিন্ন এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়ে। পুলিশের এই কড়া অভিযানকে অনেকে অপরাধীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা বলে মনে করছেন। 20টিরও বেশি বোমা নিক্ষেপ করার অভিযোগ রয়েছে ডন আকাশ সিংয়ের বিরুদ্ধে। পুলিশ আকাশ সিংকে চলতি মাসের শুরুতেই গ্রেপ্তার করেছিল। তবে সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজ আকাশ সিংকে এভাবে রাজপথে ঘোরানো হলো। পুলিশ সূত্রে খবর, আকাশ সিং হাওড়ার একটি প্রভাবশালী অপরাধী চক্রের নেতৃত্বে ছিল। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় সে পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছিল। অন্যদিকে দীর্ঘদিন ধরে আকাশ সিং পুলিশের নজরদারিতে ছিল। মে মাসের শুরুতে আকাশকে গ্রেপ্তার করা হয় আর তাকে অন্তর্বাস পরিয়ে হাওড়ার রাস্তায় প্যারেড করানো হয়, যা চাক্ষুষ করেছেন হাওড়ার আম জনতা। আর এভাবেই মানুষের ভরসা জোগাতে চেয়েছে পুলিশ। আকাশ সিং যেখানে দুষ্কৃতী হামলা করেছিল সেসব জায়গায় ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়, যেটায় দেখা যায় আকাশকে যখন নিয়ে আসা হয় তখন সে একটা কাপড় পরেছিল। ওই অবস্থায় আকাশকে নিয়ে এলাকায় ঘোরানো হয়। সেই সব জায়গা খতিয়ে দেখা হয়েছে, যেসব জায়গা ক্রাইম হয়েছে। স্বাস্থ্যই সম্পদ প্রবাদটি জানা থাকলেও দীর্ঘদিনের ডিউটির চাপে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্যের পুলিশ বাহিনীর ফিটনেস। ক্রমশ বাড়ছিল ভুঁড়ির বহর। তবে এবার জামানা বদলাতেই পুলিশের মেদ ঝরাতে কড়া দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, পুলিশ কর্মীদের ফিট থাকতেই হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। আর এই ফরমান জারি হতেই ভোরের চেনা ছবি বদলে গেল শ্রীরামপুর তথা চন্দননগর কমিশনারেটে। মাঠে খোদ ডিসি, সাথে জাতীয় অ্যাথলিট। পুলিশের এই ফিটনেস মিশন সফল করতে কোমর বেঁধে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে শ্রীরামপুরের নামী জাতীয় অ্যাথলিট গোপাল রায় ও পূজা সাউকে। রবিবার সকালে শ্রীরামপুর স্টেডিয়ামে দেখা গেল এক বিরল দৃশ্য। সাধারণত প্রাতঃভ্রমণকারীদের ভিড় ছাপিয়ে তখন মাঠে দৌড়াচ্ছেন পুলিশ কর্মীরা। তদারকি করতে খোদ ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস স্বয়ং উপস্থিত।
কখনো 800 মিটার স্প্রিন্ট, আবার কখনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সব মিলিয়ে পুলিশের এই নতুন রূপ দেখে রীতিমতো তাজ্জব এলাকাবাসী। বাধ্যতামূলক 5 কিলোমিটার মর্নিং ওয়াক। নতুন গাইডলাইন অনুযায়ী পুলিশ কমিশনারেটের প্রতিটি থানার পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের জন্য সপ্তাহে অন্তত 3 দিন 5 কিলোমিটার মর্নিং ওয়াক ও শরীরচর্চা বাধ্যতামূলক করা হয়েছে। রিষড়া থানার ওসি সঞ্জয় সরকার নিজে একজন দক্ষ ফুটবলার। তিনি যেমন নিজে ফিট, তেমনই থানার বাকি কর্মীদের মাঠে নামাতে অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রবীণ পুলিশ কর্মীরাও এই কড়া অনুশীলনের মাঝে নিজেদের কর্মজীবনে প্রথম দিনগুলোর নস্টালজিয়ার ডুব দিয়েছেন। কাজের চাপ বনাম ফিটনেস, বিতর্ক কি কাটল? মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে বাহিনীর সিংহভাগ স্বাগত জানালেও একাংশের মধ্যে প্রশ্ন উঠছে কাজের চাপ নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ, 24 ঘন্টার ডিউটি, অনিয়মিত ঘুম ও খাবারের অনিশ্চয়তার মধ্যে ভোরে দৌড়ানোর শক্তি পাওয়া বেশ কঠিন। তবে ডিসি অর্ণব বিশ্বাস মনে করছেন, ব্যস্ততা থাকলেও শরীর ও মন চনমনে রাখতে শরীরচর্চার বিকল্প নেই। স্মরণ করা যেতে পারে বিগত জামানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভুঁড়ি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন, কিন্তু তা বাস্তবায়নের মুখ দেখেনি। এবার শুভেন্দু অধিকারীর জামানায় ডিসি ওসিদের মাঠে নামতে দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, পুলিশের ভুঁড়ি কমানোর এই মেগা মিশন এবার বেশ সফলভাবেই পথ চলা শুরু করলো।